ছাত্ররা, তোমরা ক্লাস 6-এ পড়ো। তোমাদের আজকের পাঠ আমরা পঞ্চম অধ্যায়ে যে বিষয় রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, এই অধ্যায়ে আমরা বিভিন্ন অংশগুলো পাঠ করেছি। এই ভিডিওটি সাহায্য নিয়েছি। তোমরা এই ভিডিওর মাধ্যমে এই গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্মের সম্পর্কে সংক্ষিপ্ত পাঠদান তোমরা জানবে এবং শিখবে। বলো, এটা কার মূর্তি? তোমরা নিশ্চয়ই এই মূর্তিটা অনেক জায়গায় দেখেছো। হ্যাঁ, ঠিক বলেছ, এটা গৌতম বুদ্ধের মূর্তি। আমরা এরপর আরও একটি মূর্তি দেখাবো। বলো, এটা কার মূর্তি? তোমরা নিশ্চয়ই এই মূর্তিটা অনেক জায়গায় দেখেছো। হ্যাঁ, ঠিক বলেছ, এটা গৌতম বুদ্ধের মূর্তি। আমরা এরপর আরও একটি মূর্তি দেখাবো। এই মূর্তিটাও তোমরা দেখেছো, খুব কম জায়গায় দেখেছো দাঁড়ানো মূর্তি। এই দুটো মূর্তির মধ্যে নিশ্চয়ই তোমরা পার্থক্য কিছু দেখেছো। পার্থক্যগুলো আমরা পরে বলবো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের পাঠ গৌতম বুদ্ধ সম্পর্কে আলোচনা করব। গৌতম বুদ্ধ 566 খ্রিস্টপূর্বে নেপালের শাক্য বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সুদবোধন, মায়ের নাম ছিল মায়াদেবী। মাত্র 29 বছর বয়সে গৌতম সংসার ত্যাগ করে বুদ্ধগয়ায় বোধিসত্ত্ব লাভ করেন। বোধ বা জ্ঞান লাভ করার জন্য তার নাম হয় বুদ্ধ। গৌতম একটি পিপুল গাছের তলায় বোধিসত্ত্ব লাভ করেছিলেন। সেই গাছটি বোধিবৃক্ষ নামে পরিচিত। এরপর বুদ্ধ তার ধর্ম সম্পর্কে সারনাথের শিষ্যদের কাছে একটি ধর্মচক্রে আবদ্ধ হন। এই চক্রে তিনি 4টি আর্য সত্যের কথা বলেছিলেন। সেই 4টি আর্য সত্য হল: জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির উপায় আছে। বৌদ্ধ ধর্মে এই 8টি চক্রে 8টি মার্গের কথা বলা হয়। এই 8টি মার্গ হল সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ সমাধি। এছাড়া বুদ্ধ তার শিষ্যদের 5টি নীতি মেনে চলতে বলেন, যা পঞ্চশীল নামে পরিচিত। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো মানুষের দুঃখ থেকে নিবৃত্তি লাভের উপায়ের সন্ধান দেওয়া এবং সত্য উপলব্ধি করানো। 4টি আর্য সত্যের উপলব্ধি, কর্মফল ও জন্মান্তরবাদে বিশ্বাসী, অষ্টাঙ্গিক মার্গ ও মধ্যপন্থা অনুসরণ করে নির্বাণ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার ধর্ম উপদেশ নিয়ে 2টি সম্প্রদায় ভাগ হয়ে যায়। এদের হীনযান ও মহাযান বলে। এই হীনযান মহাযানের যে সম্প্রদায়ের মধ্যে প্রতিনিয়তই নানা সমস্যা দেখা দিয়েছিল। এই সমস্যা দূর করতে 4টি বৌদ্ধ সংহতির আহ্বান করা হয়েছে। প্রথমটি রাজগৃহের সপ্তপর্ণী গুহায় 486 খ্রিস্টপূর্বে অনুষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন মহাকশ্যপ। দ্বিতীয়টি 376 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের রাজত্বকালে বৈশালীতে অনুষ্ঠিত হয়। তৃতীয়টি 251 খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময় অনুষ্ঠিত হয়। এর সভাপতি ছিলেন মোঘলিপুত্তম। চতুর্থ বৌদ্ধ সংহতি আহ্বান হয় কনিষ্কের সময়কালে। এর সভাপতি ছিলেন বসুমিত্র। এরপর এই চতুর্থ সংহতি থেকে বৌদ্ধ ধর্মের 2টি ভাগ পুরোপুরি আলাদা হয়ে যায়। একটি ভাগ হীনযান, অপরটি মহাযান। হীনযানরা বুদ্ধের উপাসনায় বিশ্বাসী, মহাযানরা বুদ্ধের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন। গৌতম বুদ্ধের মৃত্যুর পর বুদ্ধদের ধর্ম প্রচার ও তাদের শিষ্যদের থাকবার জন্য উপাসনা স্থান তৈরি হলো। এই বৌদ্ধ মঠ হলো বৌদ্ধ ধর্মের অনুসারীদের উপাসনা স্থান। এই স্থানকে আমরা স্তূপ, মঠ এইভাবে ভাগ করতে পারি।
এই মঠ বা স্তূপে বৌদ্ধ সংঘ স্থাপিত হলো। বৌদ্ধ সংঘের নানা কর্মকাণ্ড এখানে চলতে লাগলো। বৌদ্ধ মঠের মূল কাজ ছিল শিক্ষা প্রসার করা। নারী এবং পুরুষের মধ্যে এই সংঘে কোনো বিভেদ ছিল না। সংঘ নানা রকমভাবে সামাজিক কাজের মধ্যে জড়িয়েছিল। শিক্ষা বিস্তার তার মধ্যে অন্যতম ছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের শিক্ষার প্রাণ কেন্দ্রগুলিই ছিল এই বৌদ্ধ মঠ। বুদ্ধের মৃত্যুর পর তার উপদেশাবলী একটি সংকলনের মধ্য দিয়ে সংকলিত হয়েছে। এই সংকলনটির নাম ত্রিপিটক। ত্রিপিটকের তিনটে ভাগ: সুত্ত পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। বুদ্ধের মৃত্যুর পর প্রথম সংহতিতে এই ত্রিপিটক সংকলিত হয়েছিল। ত্রিপিটক পালি ভাষায় লেখা। এই গ্রন্থ আজ আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে আছে।